আজকের প্রসঙ্গ গতকালকে ইউনূস সাহেবের যে গুরুত্বপূর্ণ টিভি বক্তৃতাটা, যে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই প্রসঙ্গে তার যে বক্তব্যটা, সেইটাকে উপলক্ষে পলিটিক্যাল পার্টিগুলা, প্রধান পলিটিক্যাল পার্টিগুলা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেটা হবে এখনকার সাবজেক্ট। তো সেই প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় জায়গা নিয়ে বসে আছে যারা, সেটা হলো বিএনপি। বিএনপিরও বিশেষ করে সালাউদ্দিন সাহেব আসলে। তো সেটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়। তাদের হেডলাইনটা ভারী মজার। দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিল বিএনপি। এটা হচ্ছে হেডলাইন। তো যখন ইউনূস সাহেব বক্তৃতা দিছিলেন ২:৩০টার সময়, ১ ঘন্টা হয়তো লাগছিল টোটাল জিনিসটা শেষ হতে। শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে সালাউদ্দিন একটা বক্তৃতা দিছিল কোথাও। সে বক্তৃতা নিয়ে একটা রিপোর্ট হয়েছিল। সালাউদ্দিন খুব জোরে সোরে একটা আপত্তি জানাচ্ছিল যে ইউনূস সাহেব আমাদের জুলাই সনদ যে কাগজে আমি সই করেছিলাম সেটা পড়ে নাই, সেখান থেকে অন্য একটা কাগজ এটা করেছে। এ ধরনের একটা অভিযোগ তুলেছিল সে। আসলে বলতে চাচ্ছিল যে আমাদের নোট অফ ডিসেন্টটা কোথায় গেল? মেইন প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম যেটা নোট অফ ডিসেন্ট নিয়ে। নোট অফ ডিসেন্ট সম্পর্কে এমনিতেই আমাদের মানুষদের ধারণা খুব কম। মানুষের মানে সাধারণ মানুষের লেভেলে ধারণা খুব কম। নোট অফ ডিসেন্টটা আসলে কি? নোট অফ ডিসেন্ট এর কথাটার মানে হলো একটা মিটিং হচ্ছে মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার মিটিং। এখন ওখানে ১ জন বা ২ জন না আমি এটা এগ্রি করি না। এখন নোট অফ ডিসেন্ট কেউ যদি বলে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম। তার মানে হলো যে আমি এই প্রসঙ্গে আমার আপত্তি থাকলো। বাট আপনারা সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত নিতে পারবেন। কথা খেয়াল রাখবেন ভালো করে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত নিতে পারবেন এই সাপেক্ষেই নোট অফ ডিসেন্ট। আর এটা রেকর্ড রাখার জন্য যে আমি এই প্রসঙ্গে ভিন্ন মত দিছিলাম। কিন্তু সালাউদ্দিন সাহেবকে নোট অফ ডিসেন্ট কে যেভাবে ব্যাখ্যা করছে যে যেটা নোট অফ ডিসেন্ট দিছে ওটা হবে না। ওর সিদ্ধান্তই হয়নি। এটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের ব্যাখ্যা। কিন্তু অরিজিনালি নোট অফ ডিসেন্ট এর মানে হলো তাই। খালি রেকর্ড রাখা যে আমি একটু আপত্তি করেছিলাম। আমি এই সিদ্ধান্তের সাথে একমত। এনিওয়ে, এখন নোট অফ ডিসেন্ট দিয়ে যে প্রবলেমটা হয়, নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোট করতে গেলে গণভোট হ্যাঁ অথবা না বলতে হবে। তাহলে নোট অফ ডিসেন্ট ওই প্রস্তাবের মধ্যে আবার কারো নোট অফ ডিসেন্ট আছে। সেটা কি করে রিফ্লেক্ট করাবেন আপনি ইয়ের মধ্যে, গণভোটের মধ্যে? এটা রিফ্লেক্ট করা সম্ভব না। এগুলো একটা আর্গুমেন্ট, টেকনিক্যাল আর্গুমেন্ট। আর পলিটিক্যাল আর্গুমেন্টটা হচ্ছে যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় বসে যখন একটা সিদ্ধান্ত নিতে গেছিলেন, যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই বলেই তো আপনারা গেছিলেন এটাকে গণভোটে নিয়ে। গণভোটে যখন গেছিলেন তখন আর আপনারা মিটিং এ বসে কে কি আর্গুমেন্ট দিয়েছিলেন ইমেটেরিয়াল। ওই প্রস্তাবটা পাবলিক কিন্তু। পাবলিক হ্যাঁ বলবে অথবা না বলবে। ওটা তো আপনার হাতে নাই। এবং পাবলিক সব ক্ষমতার উৎস। এটা মনে রাখেন। আপনারা কথিত বিএনপি আপনারা সবচেয়ে বড় দল বলে নিজেদেরকে দাবি করতেছেন। নিজের বড় দল প্রমাণ কি আমাদের কাছে? কোন ইলেকশন হয়েছে? তাহলে কি করে বুঝবো আপনারা বড় দল কি ছোট দল? আপনাদের বড় গায়ের জোর। জানার তো কোনো সুযোগ নেই। আর শেষ কথাটা হলো যে জনগণের সিদ্ধান্ত। জনগণ সব ক্ষমতার উৎস। ফলে জনগণ সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তের উপরে কারো কিছু বলা। আপনার কোন নোট অফ ডিসেন্ট আছে ওটা পকেটে পুরে রাখেন। তো নোট অফ ডিসেন্ট সম্পর্কে না জেনে এই ধরনের প্রোপাগান্ডা চালায় যাচ্ছে। আমরা যেটা বলছি ওটার বাইরে ইউনূস সাহেব কিছু করতে পারেন। এই যে সরকার। এনিওয়ে, কালকে রাত্রেই ওরা আবার স্থায়ী কমিটির মিটিং হয়েছে। কমিটির মিটিং মানে অনলাইনে তারেক জিয়া সেখানে পার্টিসিপেট করেছে এবং সেখানকার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে রাতেই আবার তারা ইউনূস সাহেবের প্রশংসা করে, ইউনূস সাহেবের বক্তৃতাটার প্রশংসা করে বিবৃতি দিয়েছে। ওইজন্য এটা এভাবে লিখেছে। এনিওয়ে, তো সালাউদ্দিন সাহেবের এইজন্য এই পিছলানিটা খুব সম্ভবত ওরা করছিলেন যে কারণে যে অন্যরা কে কি করে ওটা দেখে নিই। আমরা আগে যদি প্রকাশ করে ফেলি যে আমরা স্বাগত জানাইছি ইউনূস সাহেবকে। আর বাকি সবাই যদি বিরুদ্ধে চলে যায় তখন কি হবে? তো বেটার একটু দেখে নিই। আগে আমরাও আপত্তি করেছি এটা যেমন বলে রাখলাম। পরে কোন দিকে যাইতে হবে ওটা দেখে অন্য ঠিক করব। এই আরকি। এনিওয়ে, সেটা খুব বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে এইটা শুরু থেকেই একটা হযবরল অবস্থায়
জিনিসটা তৈরি হচ্ছে। গজবলটা লাগাইছে এর ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ। যেমন ধরেন বিএনপি কিন্তু চায় নাই যে সংসদকে একই সাথে আগামী ইলেকশনে যে সংসদটা তৈরি হবে, এই সংসদটা একই সাথে কনস্টিটিউশন রিরাইট করার পাওয়ার বা কারেকশনের পাওয়ার ওকে দিবেন কিনা। এইটা বিএনপি চায়ই নাই। কোন দলই চায় নাই। আলী রিয়াজ করছে কি এটা যেচে এখন দাবি করছে যে প্রস্তাব পাস হয়েছে মানে ইউনূসের মুখ দিয়ে যেটা বেরিয়েছে আরকি ওই অর্থে পাস হয়েছে। সেইখানে লেখা আছে যে ১৮০ কার্য দিবস মানে সংসদ চালু হওয়ার ১৮০ দিন ওয়ার্কিং ডে আরকি। ওয়ার্কিং ডে মানে সপ্তাহে ৫ দিন হয়তো সংসদ বসে। তাহলে ৭ দিন কাউন্ট হবে না ওখানে ৫ দিন কাউন্ট হবে। সো ১৮০ ওয়ার্কিং ডে এর মধ্যে এই সংসদ একই সাথে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হিসেবেও কাজ করবে। এইটা যে চেয়ে আগ বাড়ায় এই সুবিধা বানায় দিছে আমাদের আলী রিয়াজ সাহেব। এর বিকল্প এর পাল্টা সালাউদ্দিন সাহেব আর আমির খসরু ওরা বলে বেড়াচ্ছে ওদের কাছে মনে হয় যে একটা সংসদ পেলে সবকিছু করা যায়। সংসদই বদলাই দিব, সংবিধান বদলাই দিব। এই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং কোনো ভিত্তি নাই। কিন্তু এই দাবি তারা চালায় যাচ্ছে। সেজন্য বলছে একবার খালি সংসদ ইলেকশনটা হয়ে যাক। হয়ে গেলেই তো আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাচ্ছি। হয়ে গেলেই সবকিছু আমাদের হাতের মধ্যে চলে আসবে। এইবার আমরা ইউনূস এবং তার মন্ত্রিসভাকে আমরা ধরে নাচাবো। আমরা ব্ল্যাকমেইল। এই হচ্ছে বিএনপির ইচ্ছা আরকি। সেজন্য এরকম করে ফেলে রাখছে জিনিসটা। ফলে গন্ডগোলগুলা আউলা-ঝাউলা হয়ে যাওয়া জিনিসটা ওভাবেই হচ্ছে। এনিওয়ে এর ভিতর আবার জাতীয় সংসদে উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বানাবে। এটাও মানুষে বুঝে করছে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি না যে কেউ এটা বুঝছে। ইভেন এর এক্সপেরিয়েন্স আমাদের এদিকে এশিয়ার একমাত্র দেশ যেখানে সিনেট আছে আমেরিকার দেখাদেখি সেটা হলো পাকিস্তান। এটা যে সিনেট যে পাকিস্তানে আছে তাই কতদিন জানে এবং কবে থেকে আছে তাও জানে না মানুষ। এটা ৭৩ সালে যখন ভুট্টো প্রথম ক্ষমতা নেয় ৭০-৭১ এর যুদ্ধের পরে। ৭৩ সালে পাকিস্তান যখন পুনর্গঠিত হয় তখন ওরা নিজেরা ওদের সব কনস্টিটিউশন ঢেলে সাজায়। সেটি ৭৩ এর কনস্টিটিউশন পাকিস্তানে। ওই কনস্টিটিউশন অনুযায়ী সিনেট বানানো হয়েছিল। সো পাকিস্তানে সেই সিনেট আছে ঠিকই কিন্তু ফ্যাক্টস হলো এটা কারো কোনো কাজে লাগে না। মানে এটা খাবে না মাথায় দিবে অবস্থাটা এরকম একটা অবস্থা আরকি। এটা ঘাড় নেড়ে হ্যাঁ না ভোট দিতে হয়। এবং ওটা ওই সো কল্ড পিয়ার পদ্ধতি। মানে হলো যে আমাদের জাতীয় সংসদে যেই ভিত্তিতে যেই দলের জয়টা সিট পায় তার আনুপাতিক হারে সিনেটেও সে ততগুলো আসন অধিকারী হয়। এই হচ্ছে পিয়ার কথাটার অর্থ ওখানে। সো আমাদের আলী রিয়াজ সাহেব এখানেও দিচ্ছে। আলী রিয়াজ সাহেব একই সঙ্গে আমেরিকান নাগরিক। সবার আগে সিনেটের ধারণা, ডাবল সংসদের ধারণা, উচ্চ কক্ষ বলে ধারণা, এগুলো হলো আমেরিকানদের ধারণা। আমেরিকান রাষ্ট্র কনস্টিটিউশন যখন বানানো হয়, আমেরিকায় সবসময় এটা একটা বলে ফেডারেল রাষ্ট্র। ফেডারেল শব্দের মর্মে সেটার অর্থ একাডেমিকদের ভিতরে 90% আর জানে না। ফেডারেল শব্দের অর্থ কি আসলে? কেন ফেডারেল বলতে হলো আমেরিকাকে? কেউ এটা সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না। তো সবকিছু মিলায় কেন ফেডারেল সংসদ মানে ফেডারেল সংসদ না ওটাকে সিনেট বলে ওরা। বা সিনেট বলাতে অভ্যস্ত সবাই। তো সিনেটটা কেন বানায় কংগ্রেসের পরেও মানে আমাদের জাতীয় সংসদের পরেও এইটা এখনো পর্যন্ত বাংলাদেশের কারো কাছে পরিষ্কার। কিন্তু ইচ্ছে করে এটা খোলা রাখছে। দুটোর মধ্যে ফারাক কি? কেউ জানে না। কেন আমেরিকানরা দুটাকে ফারাক করছে? আবার কি ভিত্তিতে ফারাক হইছে? কেউ জানে না। আমি কাউকে এটা নিয়ে আলোচনা করতে দেখি না। সো এইভাবে এটা চলছে আরকি। এনিওয়ে সার কথা হলো বিএনপি এখন মহা খুশি। ইউনূস সাহেব আমাদের মতন করে কথা বলছে। আমরা যা চাচ্ছি উনি তাই করছে। এইটারই অভিযোগ দিয়ে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ইউনূস সাহেব সারেন্ডার করছে বিএনপির কাছে। কমপ্লিটলি সারেন্ডার এবং সারেন্ডার করছে এইজন্য যাতে উনার ক্ষমতা শেষ হওয়ার পরে ক্ষমতাচ্যুত হয়ে যখন যাইবেন ওই এক্সিটটা যেন স্মুথ হয়। বিএনপি যেন এটা সাপোর্ট করে জায়গা করে দেয়। আমি মনে করি না জায়গা করে দিবে। জায়গা করে দেওয়ার আগে বিএনপি উনাকে নাচাবে। বিএনপি উনাকে বাধ্য করবে ইলেকশনে যেন বিএনপি জিতে। তার জন্য ইউনূস সাহেব যেন কাজ করে। এইটা করতে বাধ্য করবে।
এবং এটা করার বিনিময়ে তার সেফ এক্সিটটা, দেশ ত্যাগটা সুযোগ করে দেবেন। সো এই হলো বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে আমার বক্তব্য। জামাতের প্রতিক্রিয়াটা আলাদা করে বলবো আমরা। ফাঁকে খালি এনসিপি সম্পর্কে দুটো কথা বলে শেষ করবো প্রসঙ্গটা। এনসিপি একটা অদ্ভুত দল এই জায়গায়। তারা বেসিক্যালি কোনো মন্তব্যই করেনি বলতে গেলে। একটা খুব হালকা পাতলা একটা মন্তব্য দিয়েছে। কি? ইউনূস সাহেব কালকের এই সনদটা, দলীয় সনদটা নিজেরা মন্ত্রিসভার মানে উপদেষ্টা পরিষদের সবাই পাশ করে নিয়েছেন। পাশ করার পরে এইটাকে আবার চুপ্পুর কাছে পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের কাছে সই করার জন্য। এটা একটা কন্ট্রাডিক্টরি অবস্থান ইউনূস সাহেবের। কারণ এই পর্যন্ত যতগুলা এই ধরনের আইন তৈরি হয়েছে ইউনূস সাহেব নিজেই করছে এবং ইউনূস সাহেব নিজেরই অধ্যাদেশ বলে এটাকে প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া লাগে নাই, প্রেসিডেন্টের স্বাক্ষরও লাগে নাই। যেমন এই যে ইলেকশন আসতেছে, ইলেকশনে আসার সময় ইয়ে করবে কি করে, যেটাকে আমরা বলি যে কোন নিয়মে ইলেকশনে পার্টিসিপেট করবে, এই নিয়মটা প্রত্যেকবার বদলানো যেতে পারে। এই নিয়ম বদলাইছে ইউনূস সাহেব, বদলায় তো নিজের নামেই ঘোষণা করেছে এটা। প্লাস আইসিটি কোর্টেরও আইনের মধ্যে বদলানো হয়েছে। এই বদলানোটা সবই ইউনূস সাহেব করছে। ওখানে তো প্রেসিডেন্টের স্বাক্ষর দেয়নি, কিন্তু কালকে কেন গেল? কারণ এইটা নিয়ে আমাদের হুমকি দিয়েছিল একটা সালদুর সাহেব। তো উনি এটাকে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন এটার মধ্যে খিচুড়ি বাঁধে গেছে। তাহলে কোন জিনিস প্রেসিডেন্ট যদি সই করে তাহলে পুরান কনস্টিটিউশন বেঁচে আছে। আর ইউনূস সাহেব যদি সই করে এর মানে হলো যে উনি গণঅভ্যুত্থানের ক্ষমতা বলে কাজটা করছেন। তো এখন ইউনূস সাহেব দুইটার মধ্যে মাখা ফেলায় না। এখন এনসিপি বলতেছে তারা ওটা দেখার জন্য বসে আছে। প্রেসিডেন্ট কেন সই করলো? প্রেসিডেন্ট করাটা ঠিক হয় নাই। আমাদের গণঅভ্যুত্থান পিছনে পড়ে গেছে। এই হচ্ছে তাদের আপত্তি আরকি। মানে আপত্তি করার আর কোন জায়গা খুঁজে পায় না কোন স্ট্রং। বেসিক্যালি এদের এই যেটাকে বলে লড়খাড়ানো মানে হাত পা কাঁপতেছে আরকি। একটা প্রসঙ্গে সিদ্ধান্ত দিতে পারছে না। এই অবস্থাটাকেই মানুষের ব্যাখ্যা করছে এইজন্য যে আবার নিশ্চয়ই বিএনপির দিক থেকে টোপ আসছে, সিটের টোপ। ২০ টা সিটের কথা ছিল এবার বোধহয় বাড়ছে এটা। সেইজন্য এটা করতেছে। এখন কি হয়েছে এটা আর ২-৪ দিন গেলে আমরা বুঝতে পারব। এই হলো এনসিপির প্রতিক্রিয়া, যেটা বেসিক্যালি নো প্রতিক্রিয়া বলাটাই ভালো আসলে সো ফার। অন্যরাও মেনে নিছেন আরকি। ওকে, তাহলে এখানে শেষ করলাম। জামাতের প্রসঙ্গটা আলাদা করে বলব।